এখন পিয়ার পদ্ধতি বুঝতে পারি না, আমি বুঝতে পারি না, সেটা জাতির উপরে চাপিয়ে দিচ্ছে। এটা আরেকটা শিক্ষার পরে অত্যাচার। আরে ভাই, আমি বুঝতে পারি না, সেটা তো আমার সীমাবদ্ধতা। আমি সেটা কেন বুঝবো, আমি কেন বলবো? আমি খুব অবাক হই যে আমাদের খুব শিক্ষিত জাতির নেতৃত্ব যারা দিচ্ছেন, তারা যখন জাতিকে সামনে নিয়ে কোনো কথা জাতির উপর চাপিয়ে দিয়ে বলেন যে পিয়ার পদ্ধতি এই জাতি বুঝে না, তখন আসলে শুধু জাতিকে অবমূল্যায়ন বা তাদেরকে অন্যায়ভাবে তাদেরকে জুলুম করা হয় না, গোটা শিক্ষা ব্যবস্থাটাকে প্রশ্নবিদ্ধ করে তোলা হয়। দ্বিতীয় কথা হচ্ছে, আমি এই প্রসঙ্গগুলো এই জন্য বলছি, দেখেন, আমরা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলি, কেউ কেউ মনে করেন যে এই স্থানীয় সরকার নির্বাচন বলার মধ্য দিয়ে আমরা নাকি নির্বাচনকে প্রলম্বিত করার একটা ষড়যন্ত্র কেউ কেউ এর মধ্যে দেখেন বা গন্ধ এর মধ্যে খোঁজেন। এই স্থানীয় সরকার নির্বাচন না চেয়ে আপনি যে আবার আমাদের সমস্ত নাগরিক সুবিধাগুলো বন্ধ করে রাখার এক বোকার স্বর্গে বাস করছেন, এ কারণে গোটা জনগণের একটা বড় অংশ বলছে প্রলম্বিত করার পরিবর্তে কেউ টেনে হিসেবে নির্বাচনকে ত্বরান্বিত করার ষড়যন্ত্র করছেন। আপনি এখন, আমি প্রায় বলি, এই এখানে বাদ দেন, যদি এখানে মনে করেন এখানে মোটিভেটেড কিছু লোক আছে, এখানে ইন্টেনশনেড কিছু লোক আছে, চলেন রাস্তায় বের হন। এটার জন্য কোনো বড় গবেষণার দরকার, এটার জন্য গণভোটও লাগবে না। আপনি প্রেস ক্লাবের সামনে একটা জায়গা কোয়ারি করেন, আটকাইয়ে দেন, 100 জন লোককে ধরেন, তাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই, এখন কি নির্বাচন, বিচার, সংস্কার, কোনটা দরকার? আপনি 100 জন লোকের মধ্যে থেকে যেইটা আপনার পছন্দ হয়, আপনি খুব সিম্পলি দল মতের ঊর্ধ্বে উঠে ওই 100 জন লোককে জিজ্ঞেস করেন। ওই 100 জন লোকের অন্তত 70 জন লোক যদি এটা না বলে যে আমাদের এখন দরকার নির্বাচনের চেয়ে বিচার এবং সংস্কার, এটা যদি না বলে, তাহলে আমাদের কথা আমরা শুধু প্রত্যাহার করবো না, যা শাস্তি দেবে এই জাতি আমরা তা মাথা পেতে নেব। কারণ কি? এটার জন্য কারণ তো আছে ভাই, এটার জন্য তো কারণ আছে। সেই কারণগুলো হচ্ছে আমাদের এই শিক্ষিত জাতি, শিক্ষিত অঞ্চল, শিক্ষিত গোষ্ঠী, তারাই আমরা বক্তৃতা করছি, আমার কথা না শুনলে টিউনও থাকতে পারবেন না, আমার কথা না শুনলে ওসি থাকতে পারবেন না, এলাকা ছাড়তে হবে, আমার কথা না শুনলে আপনি ডিসিগিরি করতে পারবেন না, আমার কথা না শুনলে, আমার লোককে না ছাড়লে থানা ভাঙচুর করে ফেলবো, আপনারা কিছুই করতে পারবেন না। কিছু করা যাচ্ছে না তো, আমরা থানা রক্ষা করতে পারি না, সেই লোকরা হাজার হাজার কেন্দ্র আমরা রক্ষা করতে পারবো, এটা শফিকুল ইসলাম মাসুদ আমাকে কেন বিশ্বাস করতে হবে? আমি আমার এলাকার কথা মাঝে মধ্যে বলি, এলাকার কথা তো একটা টোকেন এলাকা, এটা সেই এলাকা তো এখন এই গতকালকেও তো আমাদের মিডিয়াতে আমি দেখলাম, আমি আমার খোঁজ নিয়েছি, আমার ভাইদেরকে আমি বলেছি, তাকে একটা দল করার প্রস্তাব দেওয়া হয়েছে, সেই দলের প্রস্তাবে সে রাজি না হওয়ায় তার উপর হামলা করা হয়েছে, তাকে মারধর করা হয়েছে, শারীরিকভাবে নির্যাতন করে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। কেন সে ওই দল করবে না? তাহলে ফেসিবাদ মুক্ত আমরা যখন বলছি, সেই ভাইয়েরাই আবার যখন বলেন আইন অঙ্গনে, প্রশাসনে, বিভিন্ন কেন্দ্রে রন্ধ্রে রন্ধ্রে ফেসিবাদের দোসররা বসে আছে, সেই দোসরদের দিয়ে আপনি কি করে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক, নিরপেক্ষ একটা নির্বাচন আপনি করবেন? এটা কি করে আপনি আশা করেন? যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনো ফ্যাসিস্টদেরকে, দোসরদেরকে সরিয়ে কমিটিগুলো পুনর্গঠন করা সম্ভব হয় নাই, সেই শিক্ষকদেরকে বাদ দিয়ে আপনি কি করে একটা সুষ্ঠু নির্বাচন করবেন? এই শিক্ষকরাই তো প্রিজাইডিং অফিসার এবং বিজ্ঞ কেন্দ্রে তারা দায়িত্ব পালন করবে। আমি কথা বাড়াতে চাই না, প্রধান বক্তা গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, প্রধান অতিথি কথা বলবেন। আমি শেষ একটা কথা বলে আমার বক্তব্যের ইতি টানতে চাই। সম্মানিত সুধী মণ্ডলী, শিক্ষক বৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আদর্শ শিক্ষক ফেডারেশনের মূল লক্ষ্য হচ্ছে, আমরা আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে কেন্দ্রীয় সভাপতি, আজকের প্রধান অতিথি অধ্যাপক মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে আমরা একটা টিম গিয়ে দেখা করে তাকে বলেছি, আমাদের কথাগুলো তাকে জানিয়েছি। সেই কথাগুলোর মধ্যে একটা উল্লেখযোগ্য কথা ছিল, আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ যারা বিভিন্নভাবে এখনো নিগৃহীত, শিক্ষকদেরকে রাস্তায় বসিয়ে রেখে আমরা চেয়ারে বসে থাকি, এটা একটা জাতির উন্নতির কোনো চিত্র হতে পারে না। শিক্ষকদেরকে দিনের পর দিন রাস্তায় ঘুরিয়ে আমরা এসির মধ্যে বসে সিদ্ধান্ত গ্রহণ করে দেশ চালাবো, এটার জন্য আমাদের ভাইয়েরা, বোনেরা, আমাদের শিক্ষকেরা এই প্রেস ক্লাবের সামনে যারা এসির মধ্যে বসে এখন দেশ চালান, আমি শফিকুল ইসলাম মাসুদ সাক্ষী দিচ্ছি,
এই প্রেস ক্লাবের সামনে আমি লুঙ্গি পরা শিক্ষকদেরকে দেখেছি, যারা ঘর থেকে প্যান্ট পরে আসার সময় নাই, তার আগে তার ছাত্রদেরকে বাঁচাবার জন্য ফ্যাসিবাদের গুলির সামনে দাঁড়িয়েছেন। সেই শিক্ষকদের দাবি না মানলে বাংলাদেশকে সামনে দিকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে, এটা কেউ বিশ্বাস করে না। আসুন সেই শিক্ষকদের দাবি আদায়ে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, আহ্বান করব। এরপরে যদি না হয় তাহলে তাদের আন্দোলনের সাথে আমরা একাত্মতা ঘোষণা করে রাজপথে নামা ছাড়া তো আমাদের আর কোনো পথ থাকবে না। তার সম্মানিত শিক্ষকবৃন্দ, আমরা ছাত্র জীবনে একটা সেন্টেন্স মুখস্থ করেছি, শিক্ষা জাতির মেরুদণ্ড। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় শিক্ষকরা আমাদেরকে বলছিলেন এটা একটু কারেকশন করতে হবে। তা আমরা বলতাম যে স্যার এটা তো কারেকশন করেই ঠিক করা হয়েছে। বলছেন এটা কারেকশন লাগবে। কারেকশন লাগবে এই কারণে যে শিক্ষায় শিক্ষিত জাতিই হচ্ছে এরকম যে এখন আধুনিক বিশ্ব স্লোগান তুলেছে, আওয়ার নলেজ ব্রিংস আস নিয়ারার টু ইগনোরেন্স। শিক্ষাই আমাদেরকে অজ্ঞতার দিকে নিচ্ছে, আওয়ার ইগনোরেন্স ব্রিংস আস নিয়ারার টু ডেথ। এই কুশিক্ষা বা অশিক্ষা আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। সে কারণে শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটার সাথে যোগ করতে হবে আদর্শ শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে একটা জাতির শিক্ষা ব্যবস্থা যদি ভালো হয় তাহলে ভালো লোক সেখানে তৈরি হয়, শিক্ষা ব্যবস্থা যদি ভালো না হয় তাহলে সেখানে ভালো লোক তৈরি হয় না। বিগত ফ্যাসিবাদ সরকারের মধ্যে যারা ছিল তারাও কিন্তু লেখাপড়া শিখেছে। লেখাপড়া শিক্ষা করে কি করেছে আপনারা জানেন যে একটা পিওনের বেতন এক মাসে কত ছিল? 400 কোটি টাকা। চিন্তা করেছেন? এই টাকা তো জনগণের। এই পিওনটাকে সেখানে কর্মরত রেখে যার অফিসে সেই পিওন চাকরি করেছে তাকে অপরাধ করার সুযোগ দিয়েছে। পিওনের অপরাধ নয়, যে তাকে অপরাধ করার সুযোগ দিয়েছে সেই সবচেয়ে বড় ক্রিমিনাল। সেজন্য বাংলাদেশে এখন যে পর্যায়টা চলা উচিত ছিল সেটা হলো অপরাধীদের বিচার এক নম্বরে হওয়া দরকার ছিল। সেই বিচার এখনো দৃশ্যমান হয় নাই। বিচার শুরু হয়েছে বলছেন, আমি বলি শুধু বিচার শুরু হলে চলবে না। নির্বাচনের আগে বড় বড় ক্রিমিনাল যারা এই দেশের টাকাকে বিদেশে পাচার করেছে, যারা মানুষকে হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে, গোটা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে বাংলাদেশের স্বাধীনতা প্রতিবেশীর হাতে তুলে দিয়েছে, তাদের আগে বিচার করা দরকার ছিল। কিন্তু অনেকে আছে এই বিচারের দিকে খেয়াল নাই। তারা চায় যে যেমন তেমন করে নির্বাচন হয়ে তারা ক্ষমতায় যেতে পারলেই হয়। আমরা একজন ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছি, নির্বাচনের মাধ্যমে অন্যায়ভাবে আর একটা ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে আসুক, জনগণ এটা হতে দেবে না। আমরা নির্বাচন ব্যবস্থাকে সুন্দর করার জন্য বলেছিলাম যে আগে সংস্কার হোক, আগে বিচার হোক। আমরা বলেছি পিয়ার পদ্ধতিতে নির্বাচন করার জন্য। আমরা বলেছি প্রবাসী লোকদের যারা আছে, রেমিটেন্স যোদ্ধা যারা বাংলাদেশে কোটি কোটি ডলার আমাদের দেশে দিয়ে আসছে, সেই রেমিটেন্স যোদ্ধাদের এখনো তাদেরকে ভোটার করা হয় নাই। আমরা বলছি তাদের ভোটার করতে হবে। সেই প্রক্রিয়া করার জন্য যে সময়টুকু লাগে তার দিতে হবে। নির্বাচন রমজানের আগে হোক, কোনো আপত্তি নাই, কিন্তু অবশ্যই জনগণ যে দাবি করেছে এই দাবি পূরণের পরেই নির্বাচন হতে হবে, অন্যথায় বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হতে পারে না। আজকে ওয়ার্ডে যান, ইউনিয়নে যান, উপজেলায় যান, বিভিন্ন জেলা পর্যায়ে যান, সেখানে কিন্তু নির্বাচিত প্রতিনিধি নাই। আপনারা জানেন নির্বাচিত প্রতিনিধি সেখানে নাই। আজকে মাস্তান, বিভিন্ন ধরনের চাঁদাবাজ আজকে তারা সেখানে জায়গা করে নিয়েছে এবং তারা আজকে গোটা দেশের যে অবস্থা করেছে। দু একটা ঘটনায় আপনারা জানেন, এখন চাঁদা না দিলে তাকে মেরে ফেলা হয়। মানে আজব এই বাংলাদেশ, চাঁদা না দিলেই জীবন শেষ। কিন্তু আমাদের এমন একটা দেশ হওয়া দরকার, এমন একটা সংবিধান দেশে প্রণয়ন করা দরকার যেখানে সেই দেশ হবে যে এখন যেমন বলা হচ্ছে এমন একটি দেশ, চাঁদা না দিলে জীবন শেষ। তখন এমন অবস্থা হতে হবে যে এই দেশ চাঁদা চাইলেই তার জীবন শেষ। এইরকম পরিস্থিতি যদি হয় তাহলে সৎ নেতৃত্ব গড়ে উঠবে ইনশাআল্লাহ। আমরা
বেশি লম্বা করতে চাচ্ছি না। সম্মানিত ভাইরা, আমাদের আজকে মূল বক্তব্য হচ্ছে তিনটে। এক নম্বর হচ্ছে ছাত্র এবং শিক্ষকদের যে অবদান ছিল, সেই অবদান স্থায়ীভাবে স্বীকৃতি দেওয়ার জন্য যে জুলাই ঘোষণা হয়েছে, সেখানে কিন্তু শিক্ষক ছাত্রের অবদানের কথা উল্লেখ নাই, এটা অন্তর্ভুক্ত করতে হবে। দুই নম্বর আমাদের দাবি যেটা, সেটা হচ্ছে যে এদেশের শিক্ষা ব্যবস্থাকে সত্যিকার ভাবে এমন ভাবে গড়ে তুলতে হবে যাতে চরিত্র তৈরি হয়, কোনো চাঁদাবাজ তৈরি না হয়, খুনি ডাকাত যাতে তৈরি না হয়, এমন শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে চালু করতে হবে। সর্বশেষ কথা বলে আমি শেষ করতে চাই, কারণ 5টায় জামাত, সেজন্য আমি কথাকে একেবারে শেষ করছি। আগামী নির্বাচনটা যখন হতে যাচ্ছে, আজকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা সাক্ষী, আমাদের সেক্রেটারি জেনারেল বলে গেছেন, সেটা হলো জুলাই ঘোষণা হয়েছে। এই জুলাই ঘোষণার মধ্যে এটা একটা অসম্পূর্ণতা আছে, যেগুলা বাদ চলে গেছে সেগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে। যদি অন্তর্ভুক্ত হয় তাহলে জুলাই বিপ্লবের, জুলাই অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনা আমরা জাতির কাছে উপস্থাপন করতে পারবো ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে আমি ধন্যবাদ জানাই। আজকে আদর্শ শিক্ষক ফেডারেশন আমাদের কাছে সুন্দরভাবে একটা আয়োজনের ব্যবস্থা করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই এবং সম্মানিত সাংবাদিক বন্ধুগণকে ধন্যবাদ জানাই। তাদের মাধ্যমে আমাদের এই কথাগুলো সত্যিকারভাবে সকল মানুষের কাছে যাবে, আন্তর্জাতিক বিশ্বে যাবে। আমি শেষ কথা বলতে চাই, বাংলাদেশে অধিকাংশ মানুষ যাদের ঈমান আকীদা বিশ্বাস করে দুনিয়া এবং আখিরাতে কল্যাণের জন্য, আমাদের শিক্ষা ব্যবস্থা আখিরাতের কোনো চিন্তা চেতনা নাই। আখিরাতের চিন্তাবিহীন যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা বাতিল করে এমন একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে, দুনিয়াতেও কল্যাণ হবে, আখিরাতেও কল্যাণ হবে, দুনিয়াতেও শান্তি পাবে, মরার পরে আমরা আখিরাতে শান্তি পাবো, জান্নাতে যেতে পারবো, এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়ে আপনারা সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।